নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আমাদের অনুষ্ঠান ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শোনেন এবং অনেক গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠান ঘোষালনামাতে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখে পড়তে হলো রাহুল গান্ধীকে। রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন যে ভারতের অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের কিছু অংশ চীন দখল করেছে। এই মন্তব্যের জন্যই সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়তে হয়েছে বিরোধী দলনেতাকে। এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে যদি প্রকৃত ভারতীয় হতেন রাহুল গান্ধী তাহলে এ ধরনের মন্তব্য তিনি করতেন না। আমি এই বিষয়টা নিয়ে জয়ন্তদার কাছে আসবো। জয়ন্তদা, তাহলে এই যে সুপ্রিম কোর্টের এই মন্তব্য এবং রাহুল গান্ধী যে বক্তব্য তিনি রেখেছিলেন চীন এবং ভারত সম্পর্কে, এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? ইন্দ্রাণী, সুপ্রিম কোর্ট যখন এহেন ভৎসনা, এহেন মন্তব্য, রাহুল গান্ধী তিনি বিরোধী দলনেতা, তার সম্পর্কে তার চীন নিয়ে যে বক্তব্য সেটা নিয়ে বলছেন, তখন কিন্তু সেটাকে সিরিয়াসলি নিতে হবে। তার কারণ সুপ্রিম কোর্ট আমাদের দেশের যে তিনটে ক্ষমতার যে স্তম্ভ, যেটা সংবিধান প্রণেতাগণ তারা তৈরি করেছিলেন, যেখানে আম্বেদকরের দর্শন কাজ করছে, এটাকে আমরা বলতাম বা বলি চেক অ্যান্ড ব্যালেন্স। অর্থাৎ একটা এক্সিকিউটিভ থাকে যে প্রশাসন চালায়, আইনসভা পার্লামেন্ট সেটা আইন প্রণয়ন করে, এবং সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় তার একটা স্তম্ভ, যারা এই পুরো সিস্টেমে তাদের বিচারের রায় দেয়, মতামত দেয়। সংসদে লিডার অব দ্য অপোজিশন পদটাও কিন্তু মানে ক্যাবিনেট মর্যাদার সম্পন্ন পদ একটা। সেখানে রাহুল গান্ধী কেন এত দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে চলেছেন, তার রণকৌশল যদি এটা হয় যে এখন মানে টিআরপির জন্য, একটা অ্যাগ্রেসিভ পশ্চারের জন্য চীন কি দখল করেছে, কতটা দখল করেছে, ডোকলামের পরে যেটা দখল করেছিল সেখানে কতটা উইথড্র হয়েছে, কতটা মিলিটারি মোবিলাইজেশন আছে, এবং 1962-তে অর্থাৎ নেহেরুর মানে সময়, নেহেরু তখন প্রধানমন্ত্রী, সেই সময় চীন যে দখল করেছিল যুদ্ধের সময়, সেটাকে তো নেহেরু ভীষণভাবে আহত হয়েছিলেন। 64-এ তো তিনি মারাই গেলেন। তারপর ডোকলামের ঘটনার পর কিন্তু ভারতীয় সেনারা যেভাবে লড়াই করেছে, এরকম উচ্চতার একটা বিরাট সমস্যা ছিল। চীনের তো অ্যাডভান্টেজিয়াস পজিশনে চীন ছিল। সেখানে চীন যেটা দখল করেছিল, তারপর কিন্তু ভারতের কূটনৈতিক সাফল্য এবং কিছুটা আক্রমণ, কিছুটা কূটনীতি, আক্রমণ প্রতি আক্রমণ এবং তারপরে কূটনীতি, সেখানে আমরা দেখতে পেলাম যে চীন কিন্তু সেই সেনাটা প্রত্যাহার করেছে এবং চীন সেটা বিবৃতি দিয়েছে। তার ফলে এখন যে বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে যে 62-র সময় যেটা হয়েছিল সেই জায়গায়, সেই স্ট্যাটাসে ফিরে গেছে। তারপর যেটা সেনা মানে চীনা সেনার যে ভূমিকা, যে এগিয়ে আসা, সেটাকে তারা আবার স্থিতাবস্থায় নিয়ে গেছে, পুরনো অবস্থায় নিয়ে গেছে। এখন এই পরিস্থিতিতে অনেক অভিযোগ ওঠে, অনেক রকমের গুজব ছড়ায়, চীন এটা করছে, চীন ওটা করছে। কিন্তু লিডার অব দ্য অপোজিশন তিনি যখন কথা বলবেন, তিনি যদি দায়িত্ব নিয়ে কথা না বলেন এবং তিনি যদি চীন দখল করে রেখেছে এরকম একটা আলটপকা মন্তব্য, এবং কতটা দখল করেছে তার কোনো ফ্যাকচুয়াল ডিটেলস তো তিনি দেননি। এখন এই পরিস্থিতিটায় কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা করেছেন সেইটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু। রাহুল গান্ধীকে ভেবে দেখতে হবে যে এইভাবে মানে মন্তব্য করার আগে তার যথেষ্ট হোমওয়ার্ক করা দরকার, এবং তিনি যেন এরকম ভাবে অবিবেচক কথাবার্তা বলা থেকে বিরত থাকেন। কই এরকম ভাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন না, বরং তিনি বলেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, ফেডারেল স্ট্রাকচারে, এমনকি বাংলাদেশ, চীন, কোনো দেশের আন্তর্জাতিক বিষয় নিয়ে মন্তব্যই করেন না। এটা উনি ছেড়ে দেন যে বিদেশ নীতিটা একটা পশ্চিমবঙ্গের, আমি মানছি লিডার অব দ্য অপোজিশনের বিদেশ নীতি নিয়ে বলতেই হবে। তিনি তথ্য জানতে চান, প্রশ্ন করুন, অভিযোগটা তুললে তার সেটাকে সাবস্টেন্সিয়েট করতে হবে। সুতরাং যদি সাবস্টেন্সিয়েট করলাম না অথচ একটা ওয়াইল্ড অ্যালিগেশন দিলাম, তাতে কি আজকের একটা মিডিয়া ইভেন্ট তৈরি হতে পারে? সেই কারণে তিনি করছেন। একটা
ভার্চুয়ালি একটা হাওয়া তোলা যাকে বলে, সেটা হলে কিন্তু গণতন্ত্রের জন্য এটা শুভ লক্ষণ নয়। ইন্দ্রাণী, অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন এতক্ষণ। আজকের আমাদের অনুষ্ঠান ঘোষালনামা অনুষ্ঠান এখানেই শেষ করছি। অবশ্যই পরবর্তী খবর এবং আপডেটের জন্য নজর রাখতে হবে এই অনুষ্ঠানেই ঘোষালনামাতে। তবে দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত ৩, ৭ দিন।